যে গণভোটটা যেটা আমাদের চাপিয়ে দেওয়া হয়েছিল, আমি গণভোটে হাঁ দিয়েছি, কিন্তু আর বিবেকের ভিতর তো প্রশ্ন রয়ে গেছে, আমি সবগুলোর সাথে একমত না। আমি হাঁ দিলেও আমার বিবেকের সাথে প্রতারণা করেছি, আমি না দিতাম তা বিবেকের সাথে প্রতারণা করেছি। হাঁ ভোট একটার ইস্যুর উপর হয়, এতগুলো ইস্যু হয় না। আমি তো সবসময় একমত না। আমি যখন হাতে টিক দিলাম বা সেটা দিলাম, তখন আমার মনে হতে আমার তো না পক্ষে তখন অনেকগুলি দেওয়ার ছিল, আমি নিজের বিবেকের সাথে প্রতারণা করলাম। আর যেটা বলছে একই সাথে দুইটা শপথ নেওয়া, যেটা বিরোধী অন্য দলগুলি নিয়েছে, সেটা আমরা মনে করছি সাংবিধানিক আমাদের বর্তমান সংবিধান বিদ্যমান। এই সংবিধানের অধীনেই কিন্তু আন্দোলনের পর সরকার গঠিত হয়েছে এবং এই সংবিধানের আওতায় কিন্তু রাষ্ট্রপতি শপথ বাক্য পরিচালনা করেছেন। এই সংবিধান বিদ্যমান থাকা অবস্থা দুইটা শপথ তো একসাথে হতে পারে না। যেটা নিয়ে কালকে আমি টকশোতে প্রশ্ন করেছিলাম আমাকে, আমি বলছিলাম দুইটা একসাথে হতে পারে না, সংবিধান সম্মতভাবেই আছে। আর এটা হলো যে সংখ্যাগরিষ্ঠ দ্বারা আমরা তো নির্বাচনের সময় আমাদের ইশতেহারে কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল, আমরা কিন্তু কতগুলি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলাম যে জনগণের কাছে আমরা বলবো, জনগণ যদি মনে করে আমাদের কথা শুনে আমাদের কাছে ভোট দিবেন তাহলে দিবেন, যদি মনে করে যে না আমরা এই ব্যাপারে আমরা একমত না, তাহলে জনগণ না দিলে না দিবেন। কিন্তু জনগণ তো আমরা যেটা চেয়েছি, আমরা 31 দফার ভিত্তিতেই কিন্তু আমাদের ভোটের প্রচারটা ছিল, জনগণ কিন্তু আমাদের সেইভাবেই ভোট দিয়েছেন। এখন আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, আমাদের মূল কাজটা কোনটা হবে? মূল কাজটা হবে সুশাসন আনয়ন করা, দুর্নীতিমুক্ত একটা দেশ গঠন করা। আর যেগুলি আমাদের সংবিধান, যেগুলি আপনার বিচার, যে জুলাই আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে সেগুলির বিচার এবং আরও কিছু কিছু সংস্কার যেগুলি আছে এগুলো বিদ্যমান, এগুলো চলবে। কিন্তু হঠাৎ করেই কালকে দেখলাম যে অন্যরা বলা শুরু করেছে যে ওই ব্যাপারটা তারা শপথ না নিয়ে প্রথমেই উল্টো পথে যাত্রা শুরু করেছেন, যেটা তারা না বুঝে কথাটা অনেকে বলছেন, কথা কিন্তু ঠিক না। আমার এখন দরকার দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সেই জন্য বলবো যে তারেক রহমান একটা বলতে হয় যে এই পৃথিবীতে একটা ব্যতিক্রম ধর্মী একজন প্রধানমন্ত্রী, যে এই পৃথিবীতে একমাত্র প্রথম, আমি আপনার এখানে বলি সৌভাগ্যবান সন্তান। তার বাবা দেশের শুধু রাষ্ট্রপতি না, সেনাপ্রধান ছিলেন, বহুদিন অন্তর্প্রবর্তক ছিলেন, মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার হয়েছেন, বীরত্তম খেপাদ্বীপ স্টেজ কমান্ডার ছিলেন, মা 3 বারের প্রধানমন্ত্রী। এই পৃথিবীতে কিন্তু রাষ্ট্রপতির সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান পরে হয়েছে স্বাধীনতা যুদ্ধের ওই যে, যেমন বিলাল ভুট্টো এখন তো প্রধানমন্ত্রী হননি, হলে তখন বলা যাবে যে বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন। এই পৃথিবীতে এই প্রথম কিন্তু তারেক রহমানে, যে বাবা দেশের রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, তার সন্তান প্রধানমন্ত্রী, এই পৃথিবীতে কিন্তু প্রথম এটা। এবং তারপর সৌভাগ্যবান বলে আমি বলেছিলাম এই কারণে যে যেদিক দিয়ে বিয়ে করেছে সেদিক থেকে অত্যন্ত বর্ণাঢ্য একটা তাদের পারিবারিক ঐতিহ্য, তাদের শ্বশুরের পরিবার যেটা, নানার পরিবারটাও সেরকম, আর দাদার বাবার পরিচয় সেরকম। আমি আর একজনকে বলেছিলাম কথায় কথায়, উনি বাইরে ছিলেন, এখন দেখেন এই পৃথিবীতে তখন 13 সালে প্রথম ওনাকে যখন তৎকালীন প্রধানমন্ত্রী আপনার কুলাঙ্গার বলেছিলেন, তখন আমি সারা খুঁজে খুঁজে বের করে তার একদম তার বাবার পরিবার, তার নানার পরিবার, তার শ্বশুরের পরিবার, তার শাশুড়ি সমস্ত বের করে আমি এটিএন নিউজে আমি বক্তব্য দেওয়ার পরে ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি এতটুকু জানলেন কী করে? আমি যে কুলাঙ্গারের উত্তর দিতে গিয়ে আমার এতগুলো জানতে হয়েছে বলে আমি বলেছিলাম এই হলো তারেক রহমান। তাই আমি বলেছিলাম একদিন ওনাকে যে এই দেশটাকে এমন জায়গায় আপনি নেবেন যে আপনাদের সবচেয়ে সৌভাগ্যবান সন্তান পৃথিবীর, সেইটা যেন প্রমাণ হয়, মানুষ মনে করে যে না যথোপযুক্ত সন্তান যথোপযুক্ত কাজটাই করেছেন, ওই কাজটা উনি করতে পারবেন বলে আমার বিশ্বাস। বিশ্বাস চন্দন, আপনি কি দেখেন, মানে এই বা আপনার কি মনে হয় যে অগ্রাধিকার আসলে সরকারের কি কি হওয়া উচিত এবং চ্যালেঞ্জেস আসলে কি দেখেন? আমি যদি খুব স্বল্প মেয়াদে বলি, আগামী 6 মাসের জন্য। একটা প্রথমত বিষয় হলো, আমি শুরুতে বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এক, দ্বিতীয়ত হলো প্রশাসনকে ঢেলে সাজানো। কারণ প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বাধীনতা বিরোধী শক্তির যারা পক্ষে, মুক্তিযুদ্ধ বিরোধী, অনেক জায়গায় তারা বসে আছে এবং সেখান থেকে তারা কলকাঠি নাড়ছে। এই জায়গাটা আমাদের দেখা দরকার, প্রশাসনিক সংস্কার যেটা সেটা করা দরকার। তৃতীয়ত হলো যে আমাদের বিদেশের সাথে যতগুলো দেশের স্বার্থ বিরোধী চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো বাতিল করা এবং যে চুক্তিগুলো আছে সেগুলো জনসমক্ষে নিয়ে আসা, যে এই চুক্তি হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, এগুলো নিয়ে আসা। আর শেষত হলো যেটা বলেছেন আপনার ওই ফ্যামিলি কার্ডের কথা, সেটা বাস্তবায়ন করা প্রাথমিকভাবে কাজটা।
এইভাবেই পরে তো এগুলো তো প্রাথমিক কাজ, এইভাবেই অগ্রসর। এমনি ঝুঁকি কি কি দেখেন সরকারের জন্য? সরকারের জন্য ঝুঁকি একটা হলো, যেটা আমরা রাজনৈতিকভাবে যেটা বুঝতেছি সেটা এই স্বাধীনতা বিরোধী শক্তি এবং তার যারা মিত্ররা আছে তারা কিন্তু আবার দেশটাকে উল্টো স্রোতে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এবং তারা আমাদের বিবেচনায় এই যে গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার, এইসব প্রশ্নগুলো তারা সামনে এনে এক ধরনের নৈরাজ্য তারা সৃষ্টি করবে। কারণ আমাদের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে ষড়যন্ত্র যারা করছে তারা কিন্তু ষড়যন্ত্রটা খুব কঠিনভাবে করবে এবং ব্যাপকভাবে করবে। আমাদের সেই জায়গাটাতে সরকারের সতর্ক থাকতে হবে। কারণ আমরা আশা করি মুক্তিযুদ্ধকে ভিত্তি হিসাবে গণ্য করেই এই বাংলাদেশটা আগাইতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই রাষ্ট্র এবং সমাজটাকে পরিচালিত হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা কি একটা শোষণ বৈষম্যহীন সমাজ গড়া, একটা দুর্নীতিমুক্ত, একটা শোষণমুক্ত, একটা সমাজ গড়া, যে সমাজে মানুষের মতো বেঁচে থাকতে পারবে তার অধিকারে নিয়ে, সেই ধরনের সমাজ রাষ্ট্র গড়াটা মুখ্য কাজ। সেই কাজটা করতে হবে। এবং এই যে অপশক্তির কথা আমি বলছি, এই ষড়যন্ত্র থাকবে, সেগুলা রাজপথে আমাদের যেমন লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, পাশাপাশি যারা সরকারে আছেন তাদেরও এই জায়গাটাতে মুক্তিযুদ্ধ প্রশ্নে, আশা করব মুক্তিযুদ্ধ প্রশ্নে তারা তাদের ভূমিকা তারা রাখবেন এবং রাজপথের আন্দোলন এবং সংসদে তাদের বক্তব্য, আমাদের রাজপথের সংগ্রাম, সেটা আমরা অব্যাহত রাখবো। কারণ আপনার একটা বিষয় পরিষ্কার, মানুষের রুটি রুজির যে সংগ্রাম বা মানুষের যে মৌলিক অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম যারা আমরা বামপন্থীরা করছি, সেই সংগ্রাম আমাদের ধারাবাহিক করতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী উগ্র ডানপন্থী শক্তিকে রুখে দেওয়ার জন্য রাজপথের আন্দোলন জোরদার করতে হবে। আমরা আশা করব সরকারও সেই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই আমি মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, মহান আল্লাহ পাক আমাদের রক্ষা করেছেন। যদি এই স্বাধীনতা বিরোধীদের হাতে কোনো মতো করে যদি ক্ষমতা চলে যেত, তাহলে আমার দেশের পতাকা থাকতো না, জাতীয় সঙ্গীত থাকতো না, মানচিত্র পাল্টে দিত। এবং এরা সবচেয়ে বড় এদের হলে মিথ্যা কথা বলে, এটা চোর, ভোটটা চুরি করে। আমাকে বাস্তব একজন অনেক বড় সরকারি কর্মকর্তা, তার দুইটা বোন থাকে আমেরিকায়, আমাকে বললো ভাই এই দুটো ভোট কিন্তু আর অন্য কাউকে দিয়ে দেওয়ার সুযোগ আছে। বলছি না, প্রশ্নই ওঠে না। আমি বক্তৃতা বলতাম, এক ব্যালট পেপার যদি আমাকে দুইটা বই দিয়ে বিজয় পর আপনি কেটে নেন, বলছি না, উনি জানি অসৎ ভোট নিয়ে, চুরি করে ভোট নিয়ে আমি জাল ভোট দিয়ে এমপি হয়ে আমার দেশ সরকার দরকারটা কি? জামাতের ভিতরে কিন্তু এটা না। ওর কথা হলো যে ক্ষমতায় যাওয়ার জন্য আমি বলেছি না, ক্ষমতা ভোট দেউক বা না দিয়ে ক্ষমতা আমাকে যেতে হবে। এইরকম একটা মানে কি বলবো, একটা উগ্র একটা মানে ফ্যাসিবাদের চেয়েও বড় ফ্যাসিবাদেরা এবং স্বাধীনতা বিরোধী, যাদের দেশের কোনো অবদান নেই, তারা দেশটাকে গিলে খেতে চাচ্ছে। এই জায়গা থেকে রক্ষা হয়েছে এবং তারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে। তবে একবার মানুষ যখন সেখান থেকে ফিরে এসেছে, আমি বলতাম, দেশের মানুষকে আহ্বান জানাতাম কিন্তু বারবারে, আর কিছু না হোক স্বাধীনতা বিরোধী আপনার ভোট দিবেন না। কিন্তু তারপরেও তারা কিন্তু আওয়ামী লীগ যে ভুলটা করেছে, আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করার কথা বলেছিলাম, ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য আমি অভিনন্দন জানিয়েছিলাম, সেই কারণে প্রতিশোধটা আমার উপর নিয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগ যে অপরাধটা করলো, এই অপরাধের জন্য আওয়ামী লীগের আজীবনের জন্য নিষিদ্ধ হওয়া উচিত। এই ভোটটা কিন্তু আওয়ামী লীগ দিয়েছে, যে আমাদের ভোট ছিল 5 থেকে 7%, না 10% হতে পারে, না 12% হতে পারে, 31.4% ভোট আমাদের কোনোভাবে হতে পারে না যদি আওয়ামী লীগ ভোটটা না দিত। এই আওয়ামী লীগও তাদের সাথে করে একটা পর্যায়ে মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আমরা আশা করি অতীতে আপনার এখানে আমরা টকশোতে বলেছি, যারা সরকারের দ্বারা থাকতো তারা কিন্তু সরকারের অন্ধভক্তের মতো কথা বলতো। আমি কিন্তু অন্ধভক্তের মতো কথা বলবো না। আমি সরকারের যেখানে ত্রুটি দেখলে পারে আমি সেটা সমালোচনা করবো, তাতে আমাকে সরকারের পক্ষ থেকে ডেকে বললে আমার কোনো আপত্তি নেই, আমি শুনবো, শুধরাই নেব, কিন্তু আমি বলবো। কিন্তু সরকারের একটা কথা বলতে চাই, যে তারেক রহমানকে যারা চেনেননি, তারেক রহমানের কষ্ট আছে, তারেক রহমানের কথা শোনেননি কারা? এই যে আমাদের বিদ্রোহী প্রার্থী, আমার কোনো যেমন শোনেনি, যে কারণে আমাকে হাসান জাভেদ তুহিনকে এই দুর্ভাগ্য বরণ করতে হয়েছে। আমি তারেক রহমানকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, দলের চেয়ারম্যানকে বলবো, যে যারা এইবার এই যে বিদ্রোহ করেছে, জিতেও যদি আসে, যারা জিতেছে তাদেরকে দলে কোনোভাবে নেবেন না, আর যারা বিরোধিতা করেছে তাদেরকে চিরদিনে বহিষ্কার করেছেন। আরও প্রমাণ সাপেক্ষে, যেন আমার ওখানে এখন সব বহিষ্কার হয়নি, বহিষ্কার করে দেবেন
এবং কড়াভাবে যদি আপনি এটা পরিচালনা করতে পারেন, আর কেউ কিন্তু বিদ্রোহ হয়ে নির্বাচিত হয়ে আসলে আবার দলে নিবে, আপনার দলে নেওয়ার দরকার নাই, আপনি সোশ্যাল মিডিয়াতে পেয়ে আছেন। অতএব এই জায়গাটা যদি আপনি নিশ্চিত থাকেন, এই একটা ঘটনার মধ্য দিয়ে কিন্তু সারা দেশবাসীর মেসেজ যাবে, না এটা হবে না, এটা হতে পারে না।